হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন সায়ন্তনী পুততুণ্ডের কাহিনী রিঙ্গার রিঙ্গার রোজেস। সমাজে ক্ষমতার বন্টন অসম হয়ে আমরা জানি, মেনেও নিয়েছি। দুর্বলদের মেনে নেওয়া, সবলদের ক্রমাগত ক্ষমতার প্রয়োগ আর মধ্যবর্তীদের নীরব সমর্থন, এই তিনের মাঝেই বোধহয় ভারসাম্য থাকে সমাজে, পরিবারে। কিন্তু মেনে নেওয়ারও একদিন শেষ হয়, যেদিন ক্ষমতার প্রয়োগ অসুস্থতার পর্যায়ে পৌঁছয়, মেগালোমেনিয়ার পর্যায়ে পৌঁছয়, যেদিন একটা 8 বছরের বাচ্চা মেয়েকে বেশ্যা হয়ে যেতে হয় সমাজের চোখে। 8 বছরের তিতলি কি পারবে এই মেগালোমেনিয়াকদের অন্ধকার ছায়া থেকে বেরিয়ে আসতে? শুনতে থাকুন সায়ন্তনী পুততুণ্ডের কাহিনী রিঙ্গার রিঙ্গার রোজেস। বাচ্চা মেয়েটা অন্ধকারে মুখ লুকিয়ে বসেছিল। আজ বড় ভয় করছে তার। কচি কচি নিষ্পাপ চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে গিয়েছে। এই মুহূর্তে হিমালয়ান্তিক পাপের ভার তার ছোট্ট মাথায়। অথচ পাপ শব্দটা আসলে ঠিক কি তা ওর বোঝার কথা নয়। এখনো সে 8 বছরের শিশু। পাপ পুণ্যের হিসেব করার সময় আসেনি। আপাতত তার খেলাধুলো করে নেচে কুঁদে গিয়ে বেড়ানোর কথা। এমনভাবে বাড়ির এক কোণে দেওয়ালের সঙ্গে মিশে যাওয়ার কথা নয়। তবুও সে কোনো এক অজ্ঞাত লজ্জায়, ভীষণ গ্লানিতে নিজের নিষ্পাপ মুখখানা অন্ধকারের কোলে গুঁজে বসেছিল। ছোট্ট মানুষটা হাতের পিঠ দিয়ে মুছে নেয় জলে ভেজা মুখ। কোথায় যেন আরশোলা কিংবা অন্য কোনো পতঙ্গ খড়খড় করে উঠল। শিশু চমকে ওঠে, ভয় পায়, গলা চিরে বেরিয়ে আসে অস্ফুট কান্না। সারা শরীর কান্নার দমকে কাঁপছে। সে জানে আজ চিৎকার করে গলা ফাটালেও কেউ তাকে বাঁচাতে আসবে না। পেটের মধ্যে হিংস্র খিদে থাবা বসিয়ে চলেছে। কিন্তু 8 বছরের শৈশবকে আজ ক্ষুধার্ত থাকতেই হবে। বাবা তাকে এই অন্ধকার স্টোর রুমে আটকে রেখেছে। মাকে চিৎকার করে বলেছে, এই পাপের এমনই শাস্তি হওয়া উচিত। কেউ খেতে দেবে না ওকে, এক গ্লাস জলও না। যদি দাও তবে তোমার একদিন কি আমার একদিন। বাড়ি থেকে মা মেয়ে দুজনকে স্রেফ লাথি মেরে বের করে দেবো। শাস্তি শব্দটা মাথায় আসতেই বাচ্চা মেয়েটি শুকনো ঠোঁট চেটে নেয়। ঠোঁটের উপর জিভ বোলাতেই একটা কাতর ধ্বনি ফের উঠে আসতে চাইল কণ্ঠনালী বেয়ে। বাবার রুক্ষ হাতের শক্তিশালী চড়ে নরম ঠোঁটটা কেটে গিয়েছে। সামান্য রক্তের কষাটে স্বাদও সে পেল। ডানগালটা এখনো ব্যথা, বোধহয় কালশিটেই পড়ে গেল। চোখ থেকে অবিরল ধারায় জল পড়তে পড়তে এখন শুকিয়ে গিয়েছে। অবশিষ্ট আছে শুধু শুকনো জলের ক্ষীণ দাগ। মেয়েটা কাতর দৃষ্টিতে দরজার দিকে তাকায়। এ দরজা কি আর খুলবে না? মা খাবারের থালা আর জলের বোতল নিয়ে একবারও আসবে না? সারা রাত কি এমনভাবেই কাটবে? ভাবতেই আবার ভীষণ কান্না পেয়ে গেল তার। এখনো কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে বাবার কঠিন গর্জন। অসভ্য মেয়ে তৈরি হয়েছে একটা। সেনালিপনার শখ হচ্ছে না? হ্যাঁ, মুখে রং মেখে পোজ মেরে ছবি তুলছিস। সর্বক্ষণ মায়ের মোবাইলটা নিয়ে করা হচ্ছে সেলফি, তাই না? হ্যাঁ, সেলফি। হ্যাঁ, খুব রং ঢং। আজ তো সমস্ত রং ঘোচাচ্ছি। দাঁড়া, সমস্ত রং ঘোচাচ্ছি। 8 বছরের শিশু স্তম্ভিত হয়ে তাকিয়েছিল বাবার দিকে। আজ সে এমন কি করেছে যাতে বাবা এমন রাগ করল? বাবার এমন ভয়ঙ্কর রাগ সে আগেও অনেকবার দেখেছে। মারও কম খায়নি। পরীক্ষায় কম নম্বর পেলে মার, স্কুল থেকে রিপোর্ট এলে মার। 8 বছরের মেয়েটা সারাদিন স্কুল, টিউশন, সুইমিং ক্লাস, মিউজিক ক্লাস নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে। সন্ধ্যেবেলা পড়তে বসে ক্লান্তিতে চোখ বুজে এলেও মার। গান গাইতে তার ভালো লাগে না,
বরং নাচ শেখার শখ ছিল। সে কথা বলতেই ফের সেই আদি অকৃত্রিম মার। বাবা চিৎকার করে বলল, অঙ্গভঙ্গি করতে তো ভালোই লাগবে, যা রেড লাইট এরিয়ায় গিয়ে মুখে রং মেখে হাত পা বেঁকিয়ে নাচ। মা মেয়ে মিলে আমার সর্বনাশ না করলে তোদের শান্তি হচ্ছে না, শান্তি হচ্ছে না। দেব ঠিক একদিন লাথি মেরে বের করে দেবো। নাচের সঙ্গে বাবার কি শত্রুতা তা আজও বোঝেনি সে। রেড লাইট এরিয়া কি জিনিস তা ভগবানই জানেন, কিন্তু লাথি মেরে বের করে দেব বাক্যটা তার অতি পরিচিত। বাবা রেগে গেলেই এই কথাটা বলে। তখন মাকে খুব অসহায় লাগে। মা যেন ভয়ে কুঁকড়ে এতটুকু হয়ে যায়। ও জানে যে বাবা বাড়ি থেকে বের করে দিলে ওদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। মা বলে, বাবা তাড়িয়ে দিলে গাছতলায় যেতে হবে। গাছতলায় যাওয়ার কোনো ইচ্ছা নেই ওর। সবার কাছে শুনেছে গাছতলা খুব খারাপ জায়গা। মেয়েটা হতাশ দৃষ্টিতে ফের বন্ধ দরজার দিকে তাকায়। এখন অদ্ভুত ক্লান্তিতে তার দেহ ভেঙে আসছে। ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম। তার ক্লান্ত দুচোখ তখনও সেই কালি ঝুলি মাখা অন্ধকার স্টোর রুমে একটা প্রশ্নের উত্তরই খুঁজে বেড়ায়। আজ ঠিক কি অন্যায় করেছিল সে? শুধু একটা ছবিই তো তুলেছে, আর সেই ছবিটা রিঙ্গা রিঙ্গা রোজেস নামের সাইটটায় পোস্ট করেছে। ওটা তো খুব সুন্দর একটা জায়গা। কত সুন্দর ছেলেমেয়েরা সেজে গুজে ছবি তুলে ওখানে পোস্ট করে। ওরও তো সাজতে ইচ্ছা করে। তাই চুপি চুপি মায়ের লাল লিপস্টিকটা একটু ঠোঁটে ঘষে নাচের ভঙ্গিতে একটা সুন্দর সেলফি তুলে দিয়েছে ওখানে। সেলফি তোলা কি পাপ? পাপ কাকে বলে? চাপকে দুটোরই পিঠে ছাল তুলে নেওয়া উচিত। এই সব গভ্যের দোষ। মা যদি বদরক্তের হয় তবে তার ছা তো তাই হবে। ঐশানী রক্ত জবার মতো রক্তিম চোখ দুটো তুলে একবার শাশুড়ির দিকে তাকায়। তিনি এমনভাবে বিশেষজ্ঞের মতামত পেশ করলেন যেন তার কথাই আইপিসি সেকশনের ধারা বিশেষ। অপরাধীরা কিছু বলার আগেই বিচারক মৃত্যুদণ্ড দিয়ে বসে আছেন। মহিলা চিরকালই পুত্রবধূর গর্ভের দোষ দেখে গেলেন। ওদিকে গর্ভ শব্দটাও সঠিকভাবে বেরোয় না মুখ থেকে, অথচ নিজের গর্ভের অহংকারই বাঁচেন না। সে দম্ভের বাস্তবিক কোনো ভিত্তি নেই। না তিনি রূপে লক্ষ্মী, না গুণে সরস্বতী, না রন্ধনে দ্রৌপদী। বিদ্যে নেই, বুদ্ধি নেই, তবু কিসের যে এত অহংকার কে জানে। ঐশানীর শ্বশুর তখন বাচ্চাদের নাচের রিয়েলিটি শো দেখছিলেন। এটা তার অত্যন্ত প্রিয় প্রোগ্রাম। টিভির পর্দায় একটি 10 বছরের মেয়ে তখন পিঠ খোলা জামা পরে, কচি পিঠ, নিতম্ব এবং সদ্য উন্নত বক্ষদেশ কাঁপিয়ে মাধুরী দীক্ষিতের গানে নাচছে। এতক্ষণ সেদিকেই মন ছিল। এবার একটু রাগত দৃষ্টিতে এদিকে তাকিয়েছেন। ভাসুর অনির্বাণ বাবার পাশে বসে একখানা ফিল্ম ম্যাগাজিনের মধ্যে ডুবেছিল। মায়ের কথা শুনে ঈষৎ মাথা নেড়ে তাকে সমর্থন করে বলল, ঠিক ঠিক। এই সংসারে অনির্বাণের ভূমিকা এই পর্যন্তই। উঠতে বসতে মায়ের কথায় সায় দেয়া ছাড়া তার আর বিশেষ কোনো কাজ নেই। মা যদি বলেন সূর্যটা আজ পশ্চিম দিক থেকে উঠেছে, তবে সেও এই একটা শব্দই বলবে। ঠিক ঠিক। না বলে উপায় নেই, কারণ সে কথায় কথায় রাজা উজির মারা ছাড়া আর কোনো কাজই করে না। ঐশানী শুনেছে যে প্রথম জীবনে অনির্বাণ ফিল্ম পরিচালনা করার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু যে কোনো সৃষ্টিশীল কাজ করতে গেলে প্রথমেই যেটা দরকার তা হলো বিনম্রতা। এই বিনম্রতা নামক শব্দটি এই পরিবারের রক্তেই নেই। এক কথায় বলতে গেলে প্রত্যেকেই এক একটি মেগালোম্যানিয়াক। তাই অনির্বাণের আর ফিল্মের দুনিয়ায় সোনার অক্ষরে নিজের নাম লেখা হলো না। অগত্যা তাকে বাপের হোটেলেই থাকতে হয়। বিয়েটা অবশ্য ঠিক সময় করেছিল, তবে বিয়ের 1 বছরের মাথাতেই ডিভোর্স। আপাতত বাপ মায়ের 5 মাস খাটা এবং কথায় কথায় মাকে তোয়াজ করে ঠান্ডা রাখাই তার প্রধান কাজ। ঐশানী আর চোখে দেখল কথাটা বলেই অনির্বাণ ফের ফিল্ম ম্যাগাজিনের খবরে মগ্ন হয়ে গেল। অর্থাৎ তার ভূমিকা ওখানেই শেষ। এখন নতুন কোনো চরিত্রের ডায়ালগবাজি শুরু হবে। দেখছি কত দেখবো আর। চিকার গলায় চন্দ্রহার। ঐশানীর শাশুড়ি এবার পদকর্তার দায়িত্ব নিলেন।
মিটিয়ে মিটিয়ে নাকি সুরে বললেন, আগেই বলেছিলাম যে এই মেয়ে ছেলের জাত ভালো নয়। এমন নিখুঁত আমার ছেলেটার জন্য ওই খুঁতওয়ালা মেয়ে ঘরে আনা ঠিক নয়। তখন কেউ কথা শোনেনি আমার। গরিবের কথা বাসি হলে ফলে কি না? সব সব তখন ওই হুন্দর দেখেই মজেই মলো। আগেই বলেছিলাম যে নিজের বাপ মাকে খেয়েছে সেই স্বামীকেও খাবে। অনির্বাণ ম্যাগাজিনে পাতা উল্টাতে উল্টাতেই ফের বলল, ঠিক ঠিক তো। ঐশানী স্থির দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে থাকে। এ পরিবারে তিনিই মূল গায়েন, বাকিরা তার পোঁ ধরার জন্যই আছে। এক ঝলক শ্বশুরের দিকেও দেখল সে। তার মুখ ইস্পাত কঠিন, সে মুখে কোনো দয়া মায়া মমতা নেই। খুঁতো অর্থাৎ ঐশানী মাঙ্গলিক, তার জন্মলগ্নের ওপরে নিজের কোনো হাত ছিল না। তার উপর আবার অনাথ, তাতেও তার কোনো দোষ নেই। তা সত্ত্বেও সেই খুঁতের খোঁটা শুনতে শুনতে প্রাণ ওষ্ঠাগত। অনিমেষ অর্থাৎ তার স্বামী এতক্ষণ ঘরের মধ্যে ক্রুদ্ধ আত্মার মতো প্রায় হাড়ি রেড়ে করতে করতে পায়চারি করছিল। এবার ভ্রুকুটি করে গর্জন করে উঠল, শুধু মেয়েই ব্যবসায় নামছে, সঙ্গে তুমিও? কথাটা যেন গরম সীসার মতো তার সর্বাঙ্গ জ্বালাতে জ্বালাতে গেল। দুইজনেই নামলে ক্ষতি কি? খুঁজে দেখ অনি, ওই যে সব সাইট না কি আছে, হয়তো মেয়ের মায়ের ছবিও আছে তাতে। ভিডিও থাকাও আশ্চর্যের নয়, কে বলতে পারে? ওই সব সাইট অর্থাৎ পর্ন সাইট, যেখানে সোনার দরে বিকোয় নারীত্বের লজ্জা। বেচারি তিতলি আর কি করে জানবে যে রিঙ্গার রিঙ্গার রোজেস নামক সাইটটি আসলে চাইল্ড পর্ন সাইট। সে দেখেছিল যে অনেক বাচ্চা ছেলে মেয়েদের সুন্দর সুন্দর ছবি আর ভিডিও আছে ওখানে। তার কি মনে হয়েছিল কে জানে, নিজের একখানা সেলফি তুলে পোস্ট করে দিয়েছিল সবার অজান্তেই। আর তারপর থেকেই বাড়িতে চূড়ান্ত মারমার কাটকাট চলছে। কয়েক ঘন্টার মধ্যেই তিতলির ছবিটা ভাইরাল হয়ে গেল। প্রথম জানিয়েছিলেন পাশের ফ্ল্যাটের মিসেস উমা দত্ত। আচমকা সন্ধ্যাবেলা এসে এক গঙ্গা কথা শুনিয়ে দিয়ে বললেন, নিজেদের মেয়েকে যারা ব্যবসায় নামায় তাদের সঙ্গে এক ফ্লোরে থাকাও পাপ। ছি 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 ছি, আমি এখনই আপনাদের নামে কমপ্লেন করব। তারপর আরো অনেকেই দায়িত্ব নিয়ে ছি ছি করে গেলেন। হাউজিংয়ে সবাই একযোগে কমপ্লেন করবেন ওদের বিরুদ্ধে। এরকম বিকৃত মনস্ক প্রতিবেশীর সঙ্গে থাকা অসম্ভব। অনিমেষ, ঐশানী এবং ওদের পরিবারের লোকজন সেই ক্ষিপ্ত মানুষগুলোকে কিছুতেই বোঝাতে পারল না যে এটা নিতান্তই একটা অ্যাক্সিডেন্ট। একটা 8 বছরের বাচ্চা মেয়ে ভুল করে পোস্টটা করে ফেলেছে। তার পক্ষে বোঝা সম্ভবই ছিল না যে ওটা পর্ন সাইট। কিন্তু কেউ এটাকে একটি শিশুর অনিচ্ছাকৃত ভুল বলে মানতে রাজি নয়। এ ক্ষমার অযোগ্য অপরাধ, শাস্তি তো পেতেই হবে। শাস্তি বলে শাস্তি, ওই একরত্তি মেয়েটাকে কি মারি না মারল অনিমেষ। এমনিতেই কথায় কথায় মেয়ে বউয়ের গায়ে হাত তুলতে সে অভ্যস্ত। আজ তার মাথায় এমনিতেই আগুন জ্বলছিল, তার উপর শ্বশুর আর শাশুড়ির একনিষ্ঠ ঘৃতাহুতি। বাচ্চা মেয়েটা বেদম মার খেতে খেতে হাউ হাউ করে কেঁদে বলছিল, আমি আর কখনো করব না বাবা, প্লিজ। তুই জানিস না, তুই 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 জানিস না ওটা একটা চাইল্ড পর্ন সাইট, তুই জানিস না? হ্যাঁ প্লিজ, আমি আর কখনো করব না। হ্যাঁ, ফেসবুক বুঝিস, সেলফি বুঝিস, পর্ন সাইট বুঝিস না। বেশি বেশি পেকেছিস, বেশি পেকেছিস। নিজে উচ্ছন্নে যাচ্ছিস আর আমাদেরও বরবাদ করে ছাড়বি। ওকে আর তুমি মেরো না, ও বুঝতে পারেনি। কে বুঝতে পারেনি? তিতলির নরম ঠোঁট কেটে রক্ত পড়ছিল। লোকরা যেন রক্ত দেখে আরো হিংস্র, আরো উন্মত্ত হয়ে যায়। তুমি জানো এখন চাইল্ড পর্ন সাইটের চাহিদা সব থেকে বেশি। মেয়েকে আদর দিয়ে সর্বনাশ করা হচ্ছে, এই শিক্ষা দিয়েছ, এরপর রেপ হলে শান্তি হবে তোমার? ঐশানীর মনে হয়েছিল এই মুহূর্তে মরে যেতে পারলে হয়তো ভালো হতো। বাবা হয়ে কেউ মেয়ের সম্পর্কে এমন কথা বলতে পারে? তিতলি দুই চোখে কাতর প্রার্থনা আর বিভীষিকা নিয়ে তাকিয়েছিল তার বাবার দিকে।
পর্ন সাইট কি জিনিস তা এখনো ধরতে পারেনি 8 বছরের মস্তিষ্ক। শুধু গড়াগড়ি খেতে খেতে পায়ে পড়েছিল। বেরো না বাবা, আমি আর করবো না, বেরো না। তবুও থামেনি অনিমেষ। পাশ থেকে শাশুড়ি চেঁচিয়ে বলছিলেন, মার মার, আরো মার, মেরেই ফেল ওই গফের পাপকে। এখন ছোট্ট মেয়েটার শাস্তি হয়েছে। পুরোপুরি প্রাণে না মারলেও প্রায় আধমরা করে ছেড়েছে তাকে। কিন্তু প্রধান আসামি এখনো বাকি। ঐশানীর মোবাইলটা আতিপাতি করে খুঁজে দেখছে অনিমেষ। যে করেই হোক ডিলিট করতে হবে তিতলির ছবিটাকে। কিন্তু রিঙ্গা রিঙ্গা রোজেসের কোনো অস্তিত্ব তার মোবাইলে নেই। ফেসবুক আর কিছু মোবাইল গেম অ্যাপস আছে ঠিকই, কিন্তু কোনো পর্ন সাইটে দেখা মিলল না। ওই সাইটটা ঐশানীর মোবাইলে অনেক ঘেঁটে ঘুঁটেও খুঁজে না পেয়ে রাগে চিৎকার করে উঠল সে। মুছে দিয়েছো, সব মুছে দিয়েছো তাই না? কি ভেবেছো সমস্ত রেকর্ড মুছে দিলেই পার পেয়ে যাবে? দেখাচ্ছি মজা। বলতে না বলতেই লাথি এসে পড়ল তলপেটে। ঐশানী প্রায় কোকিয়ে উঠল। মাগো, মায়ের নাম নিবি না, মায়ের নাম নেবি না। তোর মাও নিঘাত একটা বেশ্যা ছিল। জন্মের আগেই তোর বাপ মরে রক্ষা পেয়েছে। তুই কার মেয়ে কে জানে? এখন মেয়েটাকেও লাইনে নামাচ্ছিস। রেগে গেলে অনিমেষের হিতাহিত জ্ঞান থাকে না। এই সময় তাকে দেখলে ঠিক মানুষ বলে মনেও হয় না, বরং যেন কোনো প্রাগৈতিহাসিক দানব। চোখ দুটো করমচার মতো লাল টকটকে, মুখে ফেনা ভাঙছে, কথার সঙ্গে থুতু ছিটছে। সব মিলিয়ে বড় কদর্য মূর্তি তার। ঐশানী প্রথম আঘাতটা সামলে নিয়ে ক্ষীণ প্রতিবাদ করে। মা তুলে একদম কথা বলবে না। এবার তার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে পরপর কয়েকটা থাপ্পড়ও বসিয়ে দিল অনিমেষ। আলবাত বলবো, আলবাত বলবো, আলবাত বলবো। শালি, সবসময় দেখি মা আর মেয়ে মোবাইল ফোন নিয়ে খুঁটুর খুঁটুর লাগিয়ে রেখেছিস। হ্যাঁ, কি করিস মোবাইলে? আল্লাহ, সারা রাত ধরে মোবাইল ফোন বাজছে তো বাজছেই। মেয়ে তো পর্ন সাইটে রং মেখে ছবি দেয়, আর তুই কি করিস? ফেসবুকে সারা রাত ধরে নাগরের সাথে চ্যাট করিস। হ্যাঁ, নাগরের সাথে চ্যাট করিস, নাগরের সাথে। হ্যাঁ, শুধু চ্যাট না, সেক্স চ্যাট। মেয়েকে তো ওই শিক্ষাই দিচ্ছে। মোমের মতো বর্ণ দেখলে হাবাতে পুরুষগুলো সব গলে যায়। মা মেয়ের ওই সাদা রঙেরই তো গুমর। আজ ওই বর্ণ কালি করে তবে ছাড়বি। শাশুড়ির কথার সঙ্গে সঙ্গে শ্বশুর ইতিবাচক মাথা নাড়লেন। অনির্বাণ বলে উঠল, ঠিকই তো। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ রোজেস, হুশা ভুষা, উই অল ফল ডাউন। অনেকগুলো শিশু হাত ধরাধরি করে খেলা করছে। তার মধ্যে তিতলিও পা মিলিয়ে মিলিয়ে চক্রাকারে ঘুরছে, হাসছে খিলখিল করে, যেন সত্যি সত্যি একরাশ গোলাপ নরম সোনালি রোদ্দুরের আলোতে ঝকমকিয়ে উঠছে। তার কাঁচের মতো স্বচ্ছ ত্বকের ওপর রোদ পড়ে পিছলে যাচ্ছে। তিতলি সত্যিই যেন একটা আস্ত প্রজাপতি, ছোট্ট একটা সোনালি রঙের পরী। হাওয়ায় কেমন উঠছে দেখো। ঐশানী তাকে হাত বাড়িয়ে ধরতেই যাচ্ছিল, আর অমনি ধপাস করে পড়ে গেল তিতলি, একদম কাদার মধ্যে চিৎপাত। কর্দমাক্ত ক্লেদাক্ত ছোট্ট পরী কেঁদে উঠল। ধর্মর করে উঠে বসতে গিয়েও যন্ত্রণায় কাতরে উঠল ঐশানী। পিঠের ওপর জ্বলন্ত স্ত্রীর ছ্যাঁকার জ্বালা সঙ্গে সঙ্গেই সোনালি রোদকে মুছে দিল এক রাশ গাঢ় কালো অন্ধকার। একটা জমাট ব্যথার মতো আধার ছড়িয়ে আছে চতুর্দিকে। ব্যথিত সজল দৃষ্টিতে সেই অন্ধকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল সে। ক্রমাগতই উচ্ছ্বসিত কান্না তার বুকের পাঁজর কাঁপিয়ে উঠে আসতে চাইছে। জীবনে কখনো কি এমন কাদায় পড়তে হয় যে শেষ পর্যন্ত রাতের অন্ধকারই মুখ ঢাকতে হবে? তিতলি কি করে পড়ে গেল? এমন ভাবে পড়ল যে তাকে তুলতে গিয়ে ঐশানীও পড়ে যাচ্ছে বারবার।
এ কেমন প্রথম? তার মুখের ব্যথিত রেখাগুলো একটু নড়ে চড়ে ওঠে। একটু দূরেই একটা জন্তুর জোরালো নিঃশ্বাসের শব্দ। আজ তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে মাংসাশী প্রাণীটা। সুযোগ পেলেই এমন করে। দেহের প্রতিটা যন্ত্রণার অনুভূতির সঙ্গে সঙ্গে ঘৃণাও তীব্র থেকে তীব্রতর হতে থাকে তার অন্তর্মহলে। তিতলিরা কখনো পড়ে যায় না। এই লোকগুলোই তাদের টেনে নামায় চূড়ান্ত কর্দমাক্ত পথে। রিঙ্গা রিঙ্গা রোজেস একটা কবিতা, একটা নার্সারি রাইম, কিন্তু তাকেও পন সাইট বানিয়ে ছেড়েছে কিছু নোংরা লোক। গোলাপের বুকে কাদা ছিটিয়েছে। ভাবতে ভাবতেই একটা অসহায়তা তাকে ঘিরে ধরে। মায়ের মন ব্যাকুল আশঙ্কায় গুড়গুড় করে উঠল। তিতলির ছবিটা কি সত্যি ভাইরাল হয়ে গিয়েছে? নিশ্চয়ই হয়েছে, নয়তো মিসেস উমা দত্ত দেখলেন কি করে? কথাটা মাথায় আসতে গিয়ে একটা বিবমিশার সঙ্গে প্রচণ্ড নিরাপত্তাহীনতা অনুভব করল সে। এক্ষেত্রে দুটো সম্ভাবনাই হতে পারে। হয় স্বয়ং মিসেস উমা দত্ত তিতলির ছবি দেখেছেন, অথবা মিস্টার দত্ত তাকে দেখিয়েছেন। অর্থাৎ মিসেস দত্ত বা মিস্টার দত্তর মোবাইলে আছে ওই ওয়েবসাইটটা। ওদের মধ্যে কেউ একজন শিশুদের যৌনতায় তৃপ্তি খুঁজে পান। আচমকাই তার চোখের সামনে ভেসে উঠল মিস্টার দত্তের ঘোলাটে চোখ দুটো। ঠিক পাশের ফ্ল্যাটেই থাকে লোকটা। তিতলিকে অনেকবার আদর করে চকলেটও দিয়েছে। যদি কখনো চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে মুহূর্তের মধ্যে ঐশানীর গোটা শরীর রিরি করে ওঠে। তার মানে যে পাপকে মিসেস দত্ত এড়াতে চান, সেই পাপ তার ঘরের মধ্যেই বসে আছে। শুধু কি তাই, তার চোখের সামনে একে একে ভেসে ওঠে সেই লোকগুলোর চেহারা যারা ওদের বিরুদ্ধে নালিশ করতে চলেছে। ওদের চোখের চাউনিগুলো তো স্বাভাবিক ছিল না। ওরা কেমন কামাতুরভাবে তাকাচ্ছিল না তিতলির দিকে, যেন একটা বাচ্চা মেয়ে নয়, বেভারিশ এক প্লেট মাংস। যখন খুশি থাবা বসালেই হলো। ওদের চোখগুলো কি পরম লালসায় চেটে যাচ্ছিল না তিতলির উন্মুক্ত বাহুমূল উরু? ওরাও কি তবে ওই সাইডটা দেখে? ঐশানী অনুভব করল চতুর্দিকে হাজার হাজার সাপদের সবুজ চোখ ক্রমাগত জ্বলছে আর নিভছে। সাপদও নয়, নরপিশাচ। ওরা তিতলিকে দেখছে, দেখেছে। ওত পেতে বসে আছে শিকারের জন্য। কখন কামড় বসাবে এই আশায় লোভাতুর দৃষ্টিতে মেপে নিচ্ছে শিকারের পুরুষ্টু দেহ। নরম লালসায় ঠোঁট চেটে নিচ্ছে। কিন্তু শুধুই কি ওরা? ঐশানী জানে যে তার নিজের মোবাইলে রিঙ্গা রিঙ্গা রোজেস কখনোই ছিল না। যদি থাকতো তবে কখনো না কখনো নজরে ঠিকই পড়ত। তিতলি নিজে থেকে বড়জোর শুধু গেম ডাউনলোড করে। এরকম একটা পর্ন সাইটের খবর তার পাওয়ারই কথা নয়। ও নিজের ছবিটা ওই সাইটে দিল কি করে? কিভাবেই বা সাইটটার খোঁজ পেল সে? বাইরের কারোর মোবাইল তিতলি কখনোই ঘাঁটে না। তাহলে কি এতক্ষণে সবচেয়ে মারাত্মক সম্ভাবনাটার কথা মাথায় এলো ঐশানীর। ব্যাপারটা হৃদয়ঙ্গম করতেই সারা দেহে একটা হিমেল স্রোত বয়ে যায়। মুহূর্তের ভগ্নাংশে কেঁপে উঠল সে। এতক্ষণ বাইরের সাপদদের কথা ভেবেই অস্থির হয়ে পড়েছিল। ভাবছিল যদি কেউ শিশুর সারল্যের সুযোগ নিয়ে তিতলির উপর অত্যাচার করে। কিন্তু এতক্ষণে যা বুঝল তা হয়তো আরো মারাত্মক। বাইরে যাওয়ার দরকার নেই। নরপিশাচ তার তীক্ষ্ণ নখ আর দাঁত নিয়ে ঘরের মধ্যেই বসে আছে। তখন স্টোর রুমে বন্দী হয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল 8 বছরের বিপন্ন শৈশব। তার চতুর্দিকে কীট পতঙ্গের ডানার শব্দ, কোথাও ইঁদুরের খুটখুট, কোথাও বা আরশোলার ফড়ফড়। এতক্ষণ ধরে অন্ধকারে লুকিয়ে থেকে তাকে ক্রমাগতই ভয় দেখিয়ে যাচ্ছিল। কিন্তু ক্লান্তির কাছে, বেদনার কাছে হার মেনে যায় সব ভয়।
তিতলি ঘুমোচ্ছিল। তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু দুই ভুরুর মাঝে স্পষ্ট একটা ভাঁজ বলে দেয় যে কোনো রকম নিশ্চিন্তির মধ্যে সে নেই। কোনো রকম সুখ স্বপ্ন তাকে আলিঙ্গন করেনি। একেবারে চূড়ান্ত ভয়ের মধ্যেই ওর রাত কাটছে। তার অজান্তেই কখন যেন খুট করে খুলে গেল স্টোর রুমের দরজা। আস্তে আস্তে অতি সন্তর্পণে একটা ছায়া ঘনিয়ে এলো মেয়েটির খুব কাছে। হাঁটু কেড়ে বসল তার পাশে। কানের কাছে যেন দুঃস্বপ্নের মতো ফিসফিস করে গাইল সেই অস্ফুট গান। রিঙ্গা রিঙ্গা রোদে পকেট ফুল অফ রোজে। গানটা শ্রবণেন্দ্রিয়ে আঘাত করতেই তিতলি তড়িতাহতের মতো লাফিয়ে উঠল। 8 বছরের বাচ্চা মেয়ে ঘুম ভাঙামাত্রই বুঝে উঠতে পারেনি যে ঠিক কোথায় আছে। প্রতিটি বিপন্ন ও ব্যথিত শিশুর মতোই স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়ায় সে ডেকে উঠল, মা। এই তো তিতলি, এই তো আমি। মাকে জড়িয়ে ধরে ঝড়ে বিপর্যস্ত প্রদীপের শিখার মতো সে কেঁপেছে। মায়ের হৃৎপিণ্ডের সঙ্গে সঙ্গে তার দেহের প্রতিটি কোষ, প্রতিটি শিরা উপশিরা থরথরিয়ে উঠেছে। আগ্রাসী কান্না আর কাঁপুনিকে কোনো মতে বুকের মধ্যে চেপে রেখে আর্ত কণ্ঠে বলল তিতলি, মা, মা আমার খুব ভয় করছে। ভয়? কি মা? গান তো। বাবা শুনতে পেলে মারবে। কেউ মারবে না। আয় আয় আমরা গান করি। রিঙ্গা রিঙ্গা রোজেস পকেট ফুল অফ রোজেস। তারপর মেয়ে তখনও ভয়ে কাঁপছে। ওই গানটা গেও না মা। বাবা বলেছে পাপ হয়। তিতলি বাক্যটা অসমাপ্ত রেখেই চুপ করে যায়। ঐশানীর বুকে একটা জোরদার ধাক্কা লাগে। এই 8 বছরের শিশুটার মনেও তবে শেষ পর্যন্ত পাপ ঢুকল। মারের দাগ তো এক সময় মিলিয়ে যাবে, কিন্তু পাপ বোধ, শৈশবের রেশমি কমনীয়তায় একবার যে ভাঁজ পড়ে তা তো আর কখনোই মিলিয়ে যেতে চায় না। তিতলি কি ভুলে যেতে পারবে এই দিনগুলোর কথা, নাকি আজীবন তাকে তাড়া করে বেড়াবে সেই অনন্ত পাপ বোধ? মা মৃদু হেসে সন্তানের উস্কো খুস্কো চুলে হাত বুলিয়ে দেন। চাপা সুরেলা স্বরে বাকিটুকু গান। Husha, Bhusha, we all fall down. Feel the lovely sunshine. Followers all around. Jump a little, jump right off the ground. পড়ে তো সবাই যায়, কিন্তু পড়ে গেলেও লাফিয়ে উঠতে হবে যে। মেয়েটা গভীর বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। তিতলি কি বলবে বুঝতে পারে না। স্বাভাবিকভাবেই ঐশানীর কথার মাথামুন্ডু বুঝতে পারছে না, কিন্তু তার মায়ের চোখে চকচক করছে রহস্যের আলো আঁধারি খেলা। সে একে একে 4খানা মোবাইল ফোন এগিয়ে দেয় মেয়ের দিকে। গভীর রাত, সবার ঘুমের সুযোগ নিয়ে অতি কষ্টে চুরি করে আনা মোবাইল ফোনগুলোকে যেন অসীম কৌতুকে ঠেলে দিয়ে বলল, এর মধ্যে কোনটা দিয়ে তুই ছবি তুলে পোস্ট করেছিলি বলতো? তিতলি নীরব, অপ্রস্তুতের মতো তাকিয়ে থাকে। তার বুকের ভেতর আবার সেই পাপ নামের জীবটা আড়মোড়া ভাঙছে। কোন মোবাইলটা বল না, তারপর আমরা আর এই বাড়িতে থাকবো না। চুপি 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 এখান থেকে চলে যাব। বল। ফিস ফিস করে বলে কৌতুকময়ী। সে বিস্ময় বিহ্বল স্বরে প্রশ্ন করে, কোথায় যাব? ঐশানী ফিক করে হেসে ফেলল। গাছতলায়। পরদিন সকালবেলায় মা এবং মেয়েকে আর সে বাড়িতে পাওয়া গেল না।
কখন যে তারা নিশ্চুপে বাড়ি ছেড়ে চলে গিয়েছে তা কেউ টের পায়নি। আলমারির লকার থেকে টাকা পয়সা কিংবা গয়নাগাটি কিছুই ওরা নিয়ে যায়নি। সবকিছু যথাস্থানে আছে, শুধু মানুষ দুটোই নেই। তারা এমনভাবে অদৃশ্য হয়েছে যেন আদৌ কোনোদিনও এখানে ছিলই না। তারা মানুষ দুটোকে অনেক খুঁজেও পাওয়া গেল না বটে, কিন্তু পাওয়া গেল একটা চিরকুট। তাতে শুধু একটাই বাক্য লেখা আছে, পারলে নিজের মায়ের গর্ভে একটা লাথি মেরো। দুই ভাইয়ের দুজোড়া চোখ পরস্পরের দিকে তাকায়। ওদের মধ্যে একজন অত্যন্ত বিপন্নভাবে কিছু বলতে চাইছিল, কিন্তু তার শব্দগুলোকে বেমালুম কেড়ে নিয়ে একটা বেয়াক্কেলের টিকটিকি ডেকে ওঠে। শুনলেন সায়ন্তনী পুততুণ্ডের কাহিনী রিঙ্গার রিঙ্গার রোজেস। আজকের গল্প পাঠে ছিলেন সায়ক আমান। বিভিন্ন চরিত্রে দিগন্তিকা, পূজা, অহনা, আর্য এবং আমি তমাল। শব্দ ও আবহ সংযোজনে আর্য, পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। আজকের কাহিনী আপনাকে ছুঁয়ে গেলে অবশ্যই শেয়ার করুন। মেগালোম্যানিয়ার শিকার হওয়া মানুষগুলোর কাছে এবং মেগালোম্যানিয়াকদের কাছে এ কাহিনী পৌঁছানো জরুরি। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।